নমস্কার সবাইকে। আমাদের ভারত পাকিস্তানের ওয়াটার সাপ্লাই বন্ধ করে দিতে চলেছে রাবি নদীর ওপরে একটা নতুন ব্যারাজ তৈরি করে, শাহাপুর কান্দি ব্যারাজ। রিসেন্টলি 2025-এ আমাদের ভারত ইন্দাস ওয়াটার ট্রিটিকে সাসপেন্ড করে দিয়েছিল। তারপরেই জোরতোর করে এই রাবি নদীর ওপরে ব্যারাজটার কাজ চলছিল। নাও খুব শীঘ্রই এবার সেই ব্যারাজটা কমপ্লিট হয়ে যাবে। তারপর রাবি নদীর জল পুরোপুরি স্টপ। কোথায় এই রাবি নদী, প্লাস আমাদের ভারত এই রাবি নদীর জলকে আটকে কি করবে, প্লাস পাকিস্তানেরও এই রাবি নদীর জলকে আটকানোর ফলে কি কি ক্ষতি হবে, আর আমাদের ভারত এটা ছাড়াও আর কি কি প্রজেক্টের উপরে কাজ করছে পাকিস্তানের জলের সাপ্লাইকে আটকানোর জন্য, জেনে নিন। প্রথমে হলো ইন্দাস রিভার সিস্টেম। পাকিস্তান আর আমাদের ভারত মিলিয়ে 6টা টোটাল নদী, যার মধ্যে থেকে 5টা টোটাল সোজা ইন্দাস নদীর সাথে গিয়ে ফাইনালি মেলে পাকিস্তানে। এই 6টা নদী নিয়ে আমাদের ভারত আর পাকিস্তানের মধ্যে 60-এর দশকে একটা ট্রিটি হয়, ইন্দাস ওয়াটার ট্রিটি। যে অনুযায়ী এই 6টা নদীর মধ্যে থেকে নিচের দিকে যে নদীগুলো আছে সেগুলো আমাদের ভারতের পক্ষে চলে আসে, বাট ওপরের 3টে চলে যায় সোজা পাকিস্তানের কাছে। মানে পাকিস্তানি একমাত্র সেই নদীর জলগুলোকে ইউজ করতে পারবে, আর আমাদের ভারত পারবে নিচের দিকের টোটাল 3টে নদীর জলকে। বিয়াস, সুতলেজ আর রাবি এগুলোকে বলা হয় ইস্টার্ন রিভার্স, আর চেনাব, ঝিলাম আর ইন্দাস এগুলোকে বলা হয় ওয়েস্টার্ন রিভার্স। পাকিস্তান এই ওয়েস্টার্ন রিভার্সগুলোর কন্ট্রোল পায়, আর আমাদের ভারত শুধুমাত্র এই 3টে ইস্টার্ন নদীর কন্ট্রোল পায়, যেখানে কিনা এই 6টার মধ্যে থেকে 4টেই অ্যাকচুয়ালি আমাদের ভারতের মধ্যে থেকেই উৎপন্ন হয়েছে, প্লাস বাকি দুটো আবার তিব্বত থেকে আমাদের ভারত পার করে তারপরে গিয়ে পাকিস্তানে। তার উপর পুরো এই সিস্টেমটার 80% জলই ঝিলাম, চিনাব আর ইন্দাস নদীর মধ্যে থেকেই আসে, আমাদের ভারতের পক্ষে পড়ে মাত্র 20%। এবার দেখেন, দীর্ঘ সময় ধরে আমাদের এই ভারতের পক্ষের এই নদীগুলোতে ঠিক মতন করে কোনো রকমের কোনো প্রজেক্ট চলছিল না। প্রচুর পরিমাণে ডিলে করা হয়েছে বিভিন্ন সব প্রজেক্টগুলোর ওপরে কাজ করতে, প্রচুর পরিমাণে নেগলেক্ট করা হয়েছে, ঢিলেমো দেওয়া হয়েছে, যার জন্যই এই রাবি, বিয়াস আর সুতলেজের জলের সাপ্লাইও পাকিস্তান বেশ মোটামুটি করেই পেয়ে যাচ্ছিল। ট্রিটি অনুযায়ী আমাদের ভারতের পুরোপুরি অধিকার, বাট আমাদের ভারতের তরফ থেকে নেগলেক্টেড হওয়ায় পাকিস্তান পুরো সাপ্লাইটাকেই ভালো মতন করেই এনজয় করছিল। পরে গিয়ে সুতলেজ আর বিয়াস, মানে বেসিক্যালি বলতে গেলে একটা রিভারই, কারণ দুটো পরে গিয়ে আমাদের ভারতের মধ্যেই একসাথে গিয়ে মিলে যায়। সো সেই সুতলেজের জলকে পুরোপুরি আমাদের ভারতের মধ্যেই বিভিন্ন ব্যারাজের মাধ্যমে আটকে দেওয়া হয়, ডাইভার্ট করা হয় আমাদের ভারতের মধ্যেই বিভিন্নভাবে ইউজ করে নেওয়ার জন্য। সেখানে রাবির জল কিন্তু তবুও কন্টিনিউ ছিল। 2025-এ পেহেলগামের ঘটনার পর আমাদের ভারতের তরফ থেকে ইন্দাস ওয়াটার ট্রিটিটাকে পুরোপুরি সাসপেন্ড করে দেওয়া হয়। তারপরেই দ্রুত কাজ শুরু করা হয় এই রাবি নদীর ড্যামটার ওপরে, শাহাপুর কান্দি ব্যারাজ। এই বছরেই মার্চে 31 তারিখে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, পুরোপুরি অপারেশনাল স্টেটে পৌঁছে যাবে, যারপর থেকেই এই রাবি নদীর জলকেও পুরো আমাদের ভারতের মধ্যেই ইউজ করে নেওয়া হবে আমাদের ভারতের জম্মু আর পাঞ্জাবের বিভিন্ন সেক্টরে। জম্মু আর পাঞ্জাবকে ভালো মতন করে ওয়াটার সাপ্লাই করা হবে, এগ্রিকালচারকে বুস্ট করা হবে, পানীয় জলের সমস্যাটা মেটানো হবে। সো এর ফলে পাকিস্তানের ওপরে কি এফেক্ট পড়বে? শুরুতেই বলেছিলাম এই পুরো রিভার সিস্টেমটার 80%ই রয়েছে পাকিস্তানের কাছে, মানে চিনাব, ঝিলাম আর ইন্দাস নদী 3টে মিলিয়ে 80% ওয়াটার সাপ্লাইটা বজায় থাকে, যেখানে চিনাব আর ঝিলাম হলো প্রায় 20% মতন করে, আর ইন্দাস হলো একাই টোটাল 40%। আমাদের ভারতের বিয়াস, সুতলেজ আর রাবি মিলিয়ে বাকি 20% সাপ্লাই। বিয়াস আর সুতলেজ আগেই স্টপ করে দেওয়া হয়েছিল, মানে প্রায় 15% ওয়াটারের সাপ্লাই আগেই স্টপ করে দেওয়া হয়েছিল। নাও এখন আবার বাকি 5%, মানে রাবি নদীর জল, অর্থাৎ এই পুরো 20%টাকেই এবার পুরোপুরি বেশ ভালো মতন করেই স্টপ করে দেওয়া হচ্ছে। পাকিস্তানের কাছে বাকি পড়ে থাকছে 80%, চিনাব, ঝিলাম আর ইন্দাস নদীর ওয়াটার সাপ্লাই। এবার দেখুন, এমন না যে এটা কোনো কম ব্যাপার, শুধু এই রাবি নদীর জলকেই স্টপ করার কারণে পাকিস্তানের এগ্রিকালচারে বেশ অনেকটাই এফেক্ট পড়বে, ওয়াটারের স্কার্সিটি আরও অনেকটা বেড়ে যাবে। পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্স সবথেকে বেশি পরিমাণে পাকিস্তানের এগ্রিকালচার সেক্টরে ইনপুট দেয়, প্রায় 80% মতো বলতে গেলে। সেখানে সেই পাঞ্জাব প্রভিন্সেরই একটা মেজর ওয়াটার সাপ্লাই স্টপ হয়ে যাবে। রিপোর্টস অনুযায়ী বলা হচ্ছে যে এর ফলে পাকিস্তানের এগ্রিকালচারাল সেক্টরে
টোটাল 1% মতন এফেক্ট পড়বে। শোনা তো বলতে পারেন যে 1% তো খুবই কম, তাতে আর কি এফেক্ট পড়বে, তাই তো? ওয়েল, এই 1%টাকেই অ্যাকচুয়াল নাম্বারে কনভার্ট করলে ইম্প্যাক্টটা কিন্তু বেশ অনেকটাই পরিমাণে পড়বে। বিশেষ করে পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সের জলের সাপ্লাই অলরেডি বেশ অনেকটাই কম, ওয়াটারের স্কারসিটি বেশ অনেকটাই, যে কারণে পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্স চেষ্টা করছে অন্যান্য সব প্রভিন্সের ওয়াটার সাপ্লাইটা কমিয়ে দিয়ে নিজেদের প্রভিন্সেই ওয়াটারের সাপ্লাইটাকে বজায় রাখার। সেখানে আরও আরেকটা নদীর জলের সাপ্লাই বন্ধ হয়ে যাওয়া, গ্রাউন্ড ওয়াটার লেভেল আরও বেশ খানিকটা কমে যাবে। আর এগ্রিকালচারে 1% লস মানেই হলো বেশ অনেকটাই। অ্যাকচুয়াল ভলিউমটাকে যদি ক্যালকুলেট করেন বা অ্যাকচুয়াল ইকোনমিক লসের ব্যাপারটা ক্যালকুলেট করেন, পাকিস্তানের ক্ষেত্রে 1% মানেই হলো বেশ অনেকটা। তার উপর দেখুন, এমন না যে শুধু রাবি নদীর জলকেই আটকে দেওয়া হচ্ছে। চেনাব নদী, মানে যেটা পাকিস্তানের 20% জলের সাপ্লাই করে, সেই নদীর ওপরেও আমাদের ভারতের তরফ থেকে অলরেডি বিভিন্ন রকমের প্রজেক্ট শুরু হয়ে গেছে। সর্বপ্রথমে তাবি নদী, যার ওপরে অলরেডি আমাদের ভারত ব্যারাজ তৈরি করে রেখেছে, সময় সময় করে সেই ব্যারাজটাকে ক্লোজ করে। বর্তমান সময়ে যেটা করা রয়েছে, আমাদের ভারতের সাইডে আর্টিফিশিয়াল লেক তৈরি করে ফ্রি বোটিং সার্ভিস শুরু করে দেওয়া হয়েছে। মানে তাবি নদীর জলকে অলরেডি আমাদের ভারত রেগুলেট করে, ইচ্ছে মতন করে ওয়াটারের সাপ্লাই অন করা, তো ইচ্ছে মতন করে আবার স্টপ করে দেওয়া। এই তাবি নদী আবার পরে গিয়ে চেনাব নদীর সাথে গিয়ে মেলে। মানে অলরেডি এই তাবি নদীর কারণে চেনাব নদীর ওপরে ওয়াটার সাপ্লাইয়ে এফেক্ট পড়ছে। তার উপর আবার চেনাব নদীর ওপরেই সালাল ড্যাম, সালাল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। অবভিয়াসলি এটা একটা রান অফ দি রিভার প্রজেক্ট, মানে রিভারের ওয়াটারের সাপ্লাইটা স্টপ করা হবে না, বাট ড্যামটার মাধ্যমে কিন্তু ইচ্ছে মতন করে রেগুলেট করার ব্যাপারটা অবশ্যই রয়েছে। দেন তারপর সেই চেনাব নদীর ওপরেই আবার তৈরি হচ্ছে আরও আর একটা নতুন বিশাল বড় ড্যাম, বিশাল বড় হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, সাওয়ালকোট হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, 1856 মেগাওয়াটের প্রজেক্ট। মানে প্রায় 2000 মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেট করা হবে এই নতুন ড্যামটার মাধ্যমে। আমাদের ভারতের জম্মু কাশ্মীরে লার্জেস্ট হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। অলরেডি টেন্ডার দেওয়া শুরু হয়ে গেছে, আর কিছু মাস পর থেকেই কনস্ট্রাকশনও চালু হয়ে যাবে। দেন তারপর রিপোর্টস অনুযায়ী বলা হচ্ছে যে 9 বছরের মধ্যেই এই ড্যামটাও পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তারপর আবার ফাস্ট ট্র্যাকে কাজ করে তো আরও আগে। প্লাস এই চিনাব নদীর ওপরেই কিন্তু অলরেডি বাগলিহার হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট প্লাস দুলহাস্তি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট অলরেডি তৈরি হয়ে আছে। মানে আর কিছু বছরের মধ্যেই চেনাব নদীর জলকেও আমাদের ভারত ইচ্ছে মতন করে রেগুলেট করতে পারবে, দরকার পড়লে ডাইভার্টও করতে পারবে। ইন্দাস ওয়াটার ট্রিটি সাসপেন্ড করে দেওয়াতে আমাদের ভারত লিগালি বলতে গেলে এই কাজগুলোকে করতে পারবে, যেটা হচ্ছে সব থেকে বেশি পরিমাণে এফেক্ট ফেলবে পাকিস্তানের ওপরে। কারণ এই চিনাব নদী টোটাল 20%-এর ওপরেই কন্ট্রিবিউট করে পুরো এই হোল ইন্দাস রিভার সিস্টেমে। মানে বাকি যে 80% পাকিস্তানের ওয়াটার সাপ্লাই, তার মধ্যে থেকে আবার আরও এক্সট্রা 20% রিডিউস হয়ে যাবে আমাদের ভারত চেনাব নদীর ওপরে প্রজেক্টগুলো করার পরে। এর এফেক্টটা কিন্তু বিশাল পড়বে। পাকিস্তানের গ্রাউন্ড ওয়াটার সাপ্লাই আরও বেশ খানিকটা কমে যাবে, ওয়াটার স্কারসিটি প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এগ্রিকালচারে এফেক্ট পড়বে টোটাল 20 থেকে 30% মতো। মানুষের খাবার জলের সাপ্লাইটাই স্টপ হয়ে যাবে। যাই হোক, আপাততর জন্য রাবি নদীর জলটাকে স্টপ করা হচ্ছে মার্চের 31 তারিখের পর থেকে, যার ফলে 5% মতন জলের সাপ্লাই বন্ধ হয়ে যাবে, প্লাস 1% মতন পাকিস্তানের এগ্রিকালচার এফেক্টেড হবে। ড্রিঙ্কিং ওয়াটারের সাপ্লাই কমে যাবে। সবথেকে ইম্পর্টেন্ট যেটা হবে, আপনি জানবেন হয়তো, লাহোর পাকিস্তানের খুবই ইম্পর্টেন্ট একটা শহর, এই রাবি নদীর পাশেই তৈরি হয়েছে। সো সেই লাহোর পুরোপুরি শুকিয়ে যাবে।